হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আটে 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো হোপফুলি তোমরা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছ, আর যদি শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটা তোমাদের নেক্সট যে কটা এক্সাম থাকবে সেই সমস্ত কটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। প্লাস এখন যে জিনিসটা হচ্ছে, তিস্তাকে আমরা যেটা হিসেবে জানতাম যে লাইফ লাইন অফ সিকিম, সেটা আস্তে আস্তে সরো অফ সিকিম হয়ে যাচ্ছে, হরর অফ সিকিম হয়ে যাচ্ছে, ত্রাসের নদী হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? কি ঘটনার জন্য এটাকে আমরা লিটারালি ত্রাসের নদী বলছি? কি ঘটনার জন্য অলমোস্ট এক বছর গ্যাপ দিয়েই প্রত্যেক বছর তিস্তাতে ই লেভেলের বন্যা আসছে, ই লেভেলের ধ্বংসাত্মক লীলা চলছে, এতটা বিধ্বংসী হয়ে উঠছে তিস্তা কেন? সেটাই আজকের এই সেশনটাতে আমরা ডিসকাস করব। যারা যারা আছো লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। কি কারণে এটা হতে পারে, এর জিওগ্রাফিক্যাল এক্সপ্লেনেশন গুলো কি হতে পারে, কেন ঘটছে, বা কি করলে এটাকে আমরা থামাতে পারি। থামানো খুব বেশি পসিবল হবে কিনা জানি না, কমানো যেতে পারে, সেটা কিভাবে হতে পারে আজকের এই সেশনটাতে সেগুলোকে ডিসকাস করব। তো ফার্স্টে আসছি যে এই বছর আমাদের প্রচন্ড বেশি উত্তপ্ত আমরা একটা সামার দেখেছি। এই বছর উত্তর ভারত, এই বছরে যদি বলা হয় উত্তর ভারতে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এই জায়গাগুলোতে একটা অত্যন্ত বেশি লেভেলে হিট ওয়েভ চলেছে। এবং সেই জায়গাতে যদি দাঁড়িয়ে দেখি তাহলে নর্থ ইস্ট, সিকিম, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বর্ষণ হয়েছে। এটা কেন? এই প্রথমত এই যে পুরোপুরি পার্থক্যটা, এই পার্থক্যটা হয়েছে ক্লাইমেট চেঞ্জের জন্য এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বলতে পারি। এবং এই যে ভারী বর্ষণটা হয়েছে তার ফলস্বরূপ আমি বলতে পারি যে সিকিমে ফ্লাড অলরেডি শুরু হয়ে গেছে। 24 টুরিস্ট রেস্কিউ করা হয়েছে সিকিম থেকে, ব্যাড ওয়েদারের জন্য তারা সেখানে আটকে পড়েছে। তোমরা এখন যারা যারা একটু খবরের দিকে চোখ রাখো তারা তারা বিভিন্ন জায়গায় দেখেছ যে সিকিমে ফ্লাড অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, 2023-এর মতো সেই বিধ্বংসী রূপটা এই মুহূর্তে নেয়নি, বাট ফ্লাড ওখানে শুরু হয়ে গেছে, টুরিস্টরা ওখানে গিয়ে আটকে পড়েছে, এই জিনিসগুলো শুরু হয়েছে। এবারে আমি আসছি কি থেকে জিনিসটা শুরু হলো। সিকিমের ফ্লাডের বর্তমানে 6 জনকে বলতে পারি যারা ট্র্যাপ হয়ে মারা গেছে। এই হচ্ছে সিকিম ফ্লাডের ছবি, যেটা এবছরের ছবি কিন্তু। এবং তুমি দেখতে পাচ্ছ আমি পুরোপুরি সাইড থেকে ছবি দেখেছি, যে এটা কিন্তু আরবিটারি কিছু ছবি না, এটা এবছরের ছবির কথা বলছি। এবার জিনিসটা হয়েছেটা কি, কেন এটা হয়েছে? তো এই হচ্ছে আমাদের সিকিম। 1975-এ সিকিম ভারতের পার্ট হয়ে যায়। তারপর থেকে এটাকে আমরা ব্রাদার অফ 7 সিস্টার হিসাবে জানতাম, এবং তারপর এটা 7 সিস্টারের থেকে মানে এটাকে 8 সিস্টার, নর্থ ইস্টের যে 8 সিস্টার সেটাকেও বলা হয়। তো সিকিমের মাঙ্গাও যে জেলাটা রয়েছে, সিকিমের মাঙ্গাও জেলাতে একদিনে মানে 13th জুন, জাস্ট একটা দিনে প্রচুর বৃষ্টি হয়। 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় সিকিমের মাঙ্গাং জেলাতে। এবং এই একটা দিনে এত বেশি লেভেলের বৃষ্টি, ভাবতে পারছো 200 মিলিমিটারের বেশি সেখানে বৃষ্টিপাত হয়েছে। সেই কারণে জাস্ট আগের বছর হওয়া সংকলং যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা পুরোপুরি ভেঙে যায়। এই যে ব্রিজটা, সেই ব্রিজটা মাঙ্গাং থেকে চুংথাং এবং ডংজুকে কানেক্ট করে। এই ব্রিজটা একদিনের ওই ভারী বর্ষণের জন্য জিনিসটা ভেঙে যায়। আমি বলবো না একদিনের ভারী বর্ষণ, ইভেনচুয়ালি বর্ষণটা হচ্ছিল, এবং একদিনে অতি ভারী বর্ষণের জন্য এই ব্রিজটা কিন্তু ভেঙে যায়। এবং যেটার মানে ভেঙে যাওয়ার কারণে মাঙ্গাং জেলাটাতে বিভিন্ন পপুলার স্পট রয়েছে, যেমন ধরো লাচেং, লাচুং, চুংথাং, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো পুরোপুরি ডিসকার্ড হয়ে যায়। এই ব্রিজটা যেহেতু ভেঙে যায়, মাঙ্গাং থেকে যেটা চুংথাংকে কানেক্ট করেছে, এই সাংক্লাং যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য পপুলার টুরিস্ট প্লেস যেমন লাচেন, লাচুং, চুংথাং, এগুলো পুরোপুরি ডিসকার্ড হয়ে যায়। এখানে কি কি রয়েছে, লাচুং এ কি রয়েছে, গুরুদম্বা লেক রয়েছে, যেটাতে আমাদের সববার যারা পাহাড় ভালোবাসি আমাদের সববার একটা ইচ্ছা থাকে একবার গুরুদম্বার যাব, একবার ইয়াংথাং ভ্যালি যাব। এই যে জায়গাগুলো থাকে, এই জায়গাগুলোতে মেইনলি টুরিস্ট স্পট যেগুলো থাকে সেগুলো থেকে পুরোটা একদম কাট অফ হয়ে যায়। এবং এই কাট অফটা হয়ে যায় তার কারণ হচ্ছে তিস্তা, তিস্তার ফুলে ফেঁপে ওঠা। নর্মাল অবস্থায় তিস্তাকে আমরা বলি সিকিমের লাইফলাইন অফ সিকিম বলা হয়, কারণ তিস্তা এখান থেকেই মানে তার সমস্তটা পায়। এবং সিকিমের এত জনজীবনটা ঠিকঠাক করে চলছে তিস্তার জন্য। কিন্তু তিস্তার
এই যে পুরোটা অতি ভারী বর্ষণ এবং আরো অনেক কারণের জন্য এই বিধ্বংসী রূপটা হচ্ছে, তার জন্য জিনিসটা পুরো ফুলে ফেপে ওঠে, নষ্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পুরো সিচুয়েশন। এবারে আসবো যে কেন, যে এটা কি এক বছর হচ্ছে, এই বছরই হচ্ছে, এরকম কিন্তু নয়। তিস্তা এইরকম জিনিস প্রত্যেকটা অল্টারনেট ইয়ারে তুমি অলমোস্ট দেখতে পাবে। 2023-এ বিধ্বংসী হয়েছিল, তার রিপোর্ট আমি তোমাদেরকে বলবো। 2022-এ ব্রহ্মপুত্রতে তিস্তা মেট করার সময় সেই জায়গা থেকে ফ্লাড হয়, এবং বাংলাদেশে এর ফ্লাডটা মানে বাংলাদেশের একটা বিস্তীর্ণ জায়গা পুরোপুরি জলমগ্ন হয়ে যায় তিস্তার কারণে 2021 সালে। এবং এই লিস্টটা শুধু 2023 বা 21 নয়, আর অনেক বড় লিস্ট। রিসেন্টলি এটা আরো বেশি ফ্রিকুয়েন্টলি হচ্ছে। সেটা কেন, সেটাতেই ডিসকাস করবো। বাট তার আগে তিস্তাকে যদি বলা হয়, তিস্তা হচ্ছে জেমু গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে সিকিমে। সিকিমের জেমু গ্লেশিয়ার থেকে মেনলি এটা উৎপত্তি লাভ করেছে, যমুনাতে গিয়ে পতিত হয়েছে। যমুনা মানে হচ্ছে ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে যায় তার নাম হয় যমুনা। যমুনাতে পতিত হয়েছে। এর যে উপনদীগুলো, মেন উপনদীর দুটো নাম আমি দিয়েছি। এটাকে রিভার অফ হরর বলা হয়, লংগেস্ট রিভার অফ নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এটা। সেকেন্ড লার্জেস্ট স্নো ফেডেড রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, বর্ষার জলে পুষ্ট নয়, বরফ গলা জলে পুষ্ট নদীর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে তিস্তা। প্রথম গঙ্গা, দ্বিতীয় হয়ে যাচ্ছে তিস্তা। নোন অ্যাজ লাইফলাইন অফ সিকিম, সিকিমের জীবন রেখা হিসেবে জানা যায়। এবং থার্ড লার্জেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, ফার্স্ট গঙ্গা থাকে, তারপরে হচ্ছে দামোদর, বাট দামোদর নন পেরেনিয়াল, বৃষ্টির জলে পুষ্ট নদী। 3 নম্বরে আসছে এই তিস্তা। এই হচ্ছে টোটাল তিস্তা। তিস্তা কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। আমি এই জন্য তোমাদেরকে একদম ডিটেলসে লিখে দিয়েছি যে কোথা থেকে তিস্তা উৎপত্তি লাভ করেছে, কার পাশ থেকে প্রবাহিত হয়েছে, এবং আলটিমেটলি এটা বাংলাদেশে গিয়ে মানে পতিত হয়েছে রংপুর ডিস্ট্রিক্টের কাছে, বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্টের কাছে পতিত হয়েছে। আমি একবার তিস্তার লোকেশনটাকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তিস্তা, এই হচ্ছে তিস্তা। এই তিস্তা পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে বা ব্রহ্মপুত্রতে পতিত হয়েছে, যমুনাতে পতিত হয়েছে। কিন্তু তোমরা কি একটা জিনিস ভালো করে জানো, তিস্তা একটা সময় গঙ্গা রিভার সিস্টেমে পার্ট ছিল। আমি আসবো সেটাতে। সিকিম থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে এটা পতিত হয়েছে যমুনাতে। এবং যমুনাতে যদি আমি আরো এক্স্যাক্টলি বলি, তাহলে এটা হচ্ছে ফুলচারি যে জায়গাটা, সেখানে এসে তিস্তা ব্রহ্মপুত্র বা যমুনাতে পতিত হয়েছে। কোন কোন জায়গার উপর থেকে মেন তিস্তা প্রবাহিত হয়েছে? তিস্তা প্রবাহিত হওয়ার মেন জায়গাটা হচ্ছে মানগাঁও, গ্যাংটক, পাকিয়ং, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। এগুলো হচ্ছে মেন যে জায়গাগুলো, পপুলার জায়গা, যেখান থেকে ডিস্ট্রিক্ট বলতে পারো, পপুলার ডিস্ট্রিক্ট। এই মেন সিটি, মেন সিটি যদি বলা হয় তার মধ্যে আসছে রংপুর, জলপাইগুড়ি। এগুলো হয়ে যাচ্ছে মেন সিটি, যার উপর থেকে তিস্তা প্রবাহিত হয়েছে। তো তিস্তার উপর নেই, তিস্তার একটা আলাদাই ইম্পর্টেন্স রয়েছে পুরো উত্তরবঙ্গ, সিকিম, বাংলাদেশ, এই সমস্ত জায়গাতে। এবং এই জলপ্রবাহের পরিমাণ যদি বলা হয়, তাহলে এই ড্রেনেজ পার্সেন্টেজের মধ্যে ম্যাক্সিমামটাই যাচ্ছে ইন্ডিয়াতে, এবং তার একটা পার্সেন্টেজ যেটা যাচ্ছে আমাদের বাংলাদেশে। ম্যাক্সিমাম পোর্শনটা এটা প্রবাহিত হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে। কিন্তু বর্তমানে এখানে এত বন্যা, এত বিধ্বংসী, এত ধ্বংসাত্মক রূপ দেখা যাচ্ছে যে তিস্তাকে লাইফলাইন ঠিক আছে, কিন্তু তিস্তা বর্তমানে সিকিমের জন্য একটা হরার হয়ে যাচ্ছে, একটা ত্রাস হয়ে যাচ্ছে, সরো অফ সিকিম হয়ে যাচ্ছে, কারণ এটা এত বিধ্বংসী খেলা খেলছে। আমি তোমাদেরকে বলছিলাম না যে শুধু একটা বছর নয়, যদি একটু ভালো করে দেখো, আমি কয়েকটা বছরের নাম লিখেছি, 68, 73, 75, 76, 78, 93, 96, 2015, 21, 23, 24, প্রত্যেকটা বছর সিকিমে তিস্তার জন্য বন্যা এসছে, সিকিম ধ্বংস হয়ে গেছে। এবং 2023 তো সব থেকে বেশি করে। কেন, কি হয়েছিল আমি বলবো। এই প্রত্যেকটা বছরে সিকিমে বন্যা এসছে তিস্তার জন্য। যদি একটু ভালো করে দেখো, অলমোস্ট অল্টারনেটিভ ইয়ারে তিস্তায় বন্যা আসছে। কেন, কি কি এটা হয়েছে, মানে কি কারণ যে তিস্তা এতটা ফ্লাড প্রোন হয়ে যাচ্ছে? আলটিমেটলি কি কারণ? ফার্স্ট অফ অল, তিস্তার কথা যদি বলা হয়, তিস্তা ইজ এ ব্রেডেড রিভার।
তিস্তার ড্রেনেজ প্যাটার্ন নিয়ে যদি আমরা বলি, তিস্তা হচ্ছে একটা ব্রেডেড ড্রেনেজ প্যাটার্নের এক্সাম্পলে যাচ্ছে। এইটা হচ্ছে ছবিটা দেখলে বুঝতে পারবে। ব্রেডেড রিভার কাকে বলা হয়? ব্রেডেড রিভার আর দ্য টাইপ অফ রিভার দ্যাট ফর্ম নেটওয়ার্ক অফ মেনি ব্রাঞ্চেস উইদিন আ ক্যানাল। মানে ধরো এইরকম গেল, দিয়ে এইভাবে গেল, মানে ডেনড্রাইটিক নয় কিন্তু পুরোটা ছড়িয়ে প্রবাহিত হচ্ছে। তো মেন বা এক্সেস যে জলটা আসছে সেটা একটা চ্যানেল দিয়ে চ্যানেলাইজ হচ্ছে এরকম নয়, সেটা পুরো ছড়িয়ে যাচ্ছে। এবং কোন জায়গাতে ওই এক্সেস জলটা যাবে কেউ বলতে পারবে না প্রথম থেকে, কারণ জিনিসটা এতটাই ব্রেডেড ওয়েতে, এতটাই ছড়ানো ছিটানো ভাবে রয়েছে। কোন জায়গা থেকে এক্সেস ওয়াটারটা যাবে সেটা বোঝা যাচ্ছে না। তিস্তার কথা যদি বলা হয়, আমি এইটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এমন একটা সময় ছিল 1700 দশকে, এমন একটা সময় ছিল, এটা কিন্তু অরিজিনাল ম্যাপ, আমি কিছু আলাদা তোমাদেরকে বলছি না, আমি মানে অথেন্টিক জিনিসই তোমাদের দেখাচ্ছি। যে অরিজিনাল যে ম্যাপটা, যে গঙ্গা রিভার সিস্টেমের পার্ট এক সময় ছিল তিস্তা, তিস্তা একটা সময় গঙ্গা রিভার সিস্টেমের পার্ট ছিল। তারপর তার এই ব্রেডেড ড্রেনেজ প্যাটার্নের কারণে, তার যে ব্রেডেড ড্রেনেজ প্যাটার্ন যাচ্ছে, যে কোন জায়গাটা থেকে মেইন সোর্স অফ ওয়াটারটা যাচ্ছে সেটা ডিসাইড করা যায় না ফার্স্ট থেকে, সেই কারণে তিস্তা কিন্তু ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের পার্ট হয়ে যায়। আমি যদি বলি 1787 এ যে বিভৎস বন্যাটা এসেছিল, তারপর থেকে 1787 এ বিভৎস বন্যার কারণ থেকে ব্রেডেড ওয়েতে, জিনিসটা একটু বোঝো, অনেক জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে জলটা যাচ্ছে, কোনো একটা স্ট্রিম থেকে মেইন জলটা যাবে সেটা বোঝা যায় না। 1787 এ যে বন্যাটা এসেছিল, সেই বন্যার কারণে যে মেইন স্ট্রিমটা দিয়ে জলটা চলে গেছিল, পরবর্তীকালে সেটাই তিস্তা হয়ে প্রবাহিত হয় এবং সেটা গিয়ে ব্রহ্মপুত্রতে মিট করেছিল। যে জিনিসটা এইরকম ভাবে আসছিল সেটা এটাকে চেঞ্জ হয়ে গিয়ে জিনিসটা এইভাবে চলে যায়, এবং এটাই পরবর্তীকালে তিস্তা হিসেবে প্রবাহিত হয় 1787 এর পরবর্তী সময় থেকে। এর আগে তিস্তা কিন্তু গঙ্গা রিভার সিস্টেমের পার্ট ছিল। তো এক্স্যাক্টলি এটার যে ব্রেডেড নেচারটা, এটার জন্য বোঝা যায় না যে মেইন সোর্স অফ ওয়াটারটা কোন দিক থেকে যাবে, তাই অনেক জায়গা থেকে জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা একটা কারণ বন্যা হওয়ার। এর পরবর্তী যদি বলা হয় যেটা ওয়ান অফ দ্য মেইন রিজন, সেটাকে বলা হচ্ছে GLOF। সেটাকে বলা হচ্ছে GLOF, গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড। যেটা একটা সময় কেদারে ধ্বংসাত্মক লীলা চালিয়েছিল, সেটাই গত বছর 2023 সালে সিকিমকে ধ্বংস করে দিয়েছিল। গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড, GLOF এটাকে বলা হয়। এটা কি হচ্ছে? GLOF is a sudden release of water from a lake faded glacier melt। গ্লেশিয়ার বা হিমবাহের জল গলে গলে একটা লেক তৈরি করছে, হঠাৎ ওই জায়গাটাতে গ্লেশিয়ারটার আরো বেশি গলনের জন্য যে লেকটা তৈরি হয়েছিল সেটা আউটবার্স্ট করে যাচ্ছে, সেটার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ভেঙে গিয়ে জলটা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা আউটবার্স্ট হয়ে যাচ্ছে। গ্লেশিয়ার একটা লেক তৈরি হচ্ছে, সেই জায়গাতে যদি গ্লেশিয়ারটা আরো বেশি করে গলতে থাকে, আরো বেশি করে সেখানে জল আসতে থাকে, তাহলে সেটা কি করছে, সেখানকার যে লেকটা রয়েছে সেটা আউটবার্স্ট করে সেখান থেকে জলটা চলে আসতে চাইছে। 2023 কি হয়েছিল, সাউথ লোনাক লেক ছিল, সাউথ লোনাক লেকটাতে সেখানে হঠাৎই খুব বেশি পরিমাণে গ্লেশিয়ারে মেল্টিং হতে শুরু করে, এবং গ্লেশিয়ারে মেল্টিং হতে শুরু করার জন্য সেই জায়গাটাতে যে মেল্ট ওয়াটারটা অ্যাকুমুলেট করে, এবং সেটা ইভেন্চুয়ালি সেই যে লেকটা রয়েছে সেই লেকটাকে, লোনাক লেকটাকে আউটবার্স্ট করে দেয়, এবং ইভেন্চুয়ালি সেখানে আমাদের ফ্লাড হয়ে যায়। বাট একটা জিনিস তোমাদের মনে হতে পারে যে এটাই কি অনলি রিজন যে একটা লেক আউটবার্স্ট করলো, সেই কারণে সিকিমে এরকম লেভেলে ধ্বংসাত্মক লীলা হলো? এটা কিন্তু শুধুমাত্র একটা রিজনের জন্য হয়নি। 2023 3rd আর 4th অক্টোবরে যেটা হয়েছিল সেটা একটা রিজনের জন্য হয়নি। 2023 সিকিমে 3rd and 4th প্রথমত তো আমাদের গ্লেশিয়ার লেক আউটবার্স্ট হয়েছিল, সেকেন্ড ওখানে ক্লাউড বার্স্ট চলেছিল, সেই জায়গাতে ক্লাউড বার্স্ট চলেছিল, সেখানে হেভি রেনফল হয়েছিল, এবং এই তিনটে জিনিস একসাথে এসে ওখানকার যে মেইন ড্যামটা
ওখানকার যে মেন ড্যামটা চুংথাং যে মানে ড্যামটা রয়েছে সেই লেকটাকে পুরো নষ্ট করে দিয়েছিল। তোমরা ছবি দেখে বুঝতে পারবে যে কি হয়েছিল। আমি আরো ডিটেলসে যাব। 4th অক্টোবরে আর্লিয়ার স্টেজে এই এই জায়গাটা ছিল তিস্তা ড্যাম 3 বলতে পারো, বা তুমি এটাকে চুংথাং বলতে পারো। চুংথাং ড্যামও বলা হয়, তিস্তা ড্যামও বলা হয়। এইটা ছিল আর্লিয়ার কন্ডিশন, এবং ওই যে গ্লেশিয়ার লেক আউটবার্স্ট প্লাস হেভি রেনফল, যার জন্য মানে বিশাল লেভেলের একটা জল সিকিমের তিস্তাতে চলে আসে, এবং সেটা এই যে ড্যামটা সেটাকে না একটা তাসের ঘরের মতো ভেঙে দেয়, জাস্ট একটা তাসের ঘরের মতো ভেঙে দেয়। এবার এখানেও একটা লিঙ্ক রয়েছে, এই সমস্ত জিনিসগুলো না একটার সাথে একটা লিঙ্ক হয়। যখন জিওগ্রাফি তুমি পড়তে যাবে একটার সঙ্গে একটা লিঙ্ক থাকে। এর কি কোনো সুযোগ আমরা জানতাম না? এর কি কোনো ইঙ্গিত আমরা কখনো পাইনি? এর কি কোনো ইঙ্গিত আমরা কখনো পাইনি? যারা এনভায়রনমেন্টালিস্ট তারা অলরেডি আগে থেকে বলেছিল এরকম কিন্তু হতে পারে। কেন? তার কারণ যে লেভেলে মানুষ নিজের স্বার্থের জন্য জিনিসগুলো তৈরি করছে, যে লেভেলে তিস্তাতে প্রচুর ড্যাম, প্রচুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট তৈরি হচ্ছে, সেই জন্য তিস্তার এই অঞ্চলটা পুরো একটা সিসমিক অ্যাক্টিভ জোন হয়ে গেছে। এবং সব থেকে স্পেশাল এই যে চুংথাং যে ড্যামটা ভেঙে গেছে, এই যে ড্যামটা ভেঙেছে এটা সেই সিসমিক অ্যাক্টিভ জোনের মধ্যে পড়ে। না হলে একটা আউটবাস্টের জন্য সিকিমে এই লেভেলে ধ্বংস হতে পারে না। এটা ইঙ্গিত অলরেডি আগে থেকে এনভায়রনমেন্টালিস্টরা দিয়ে রেখেছেন, কিন্তু সেটাতে আমরা কোনো প্রিকশন নিইনি। এবং এই লেভেলে যে ড্যামগুলো তৈরি হচ্ছে, ওখানে ড্যাম তৈরি হচ্ছে, ওখানে হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট তৈরি হচ্ছে, ইভেন্চুয়ালি সেটা মানে প্রচন্ড বেশি লেভেলে সিসমিক অ্যাক্টিভ জোন করে তুলছে। এবং চুংথাং যে ড্যামটা সেটা ওই জায়গাতেই অবস্থিত ছিল। এই কারণে যখন একটা ওই ফোর্সে ওয়াটারটা আসছে, যদি এরকম না থাকতো ওয়াটারটা স্প্রেড আউট হয়ে যেতে পারতো, সেটা হলো না। এইটা সিসমিক অ্যাক্টিভ জোনে অবস্থিত হওয়ার কারণে যখন সে এখানে ধাক্কা মারলো, এই ড্যামের যে স্টোর ওয়াটারটা ছিল সেটা আরো ধুয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, যা ছিল সমস্ত কিছু ধুয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। এইটা হলো সিচুয়েশন। তো আমরা শুধুমাত্র তিস্তাকে দোষ দিতে পারি না, এটার কারণ আমরাই ক্রিয়েট করেছি। তিস্তা শুধু এর জন্য দোষী নয়, ম্যান মেড রিজন ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন। আমরা তৈরি করছি জিনিসগুলোকে, আমরা তৈরি করছি। এবং তারপর যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে অ্যানুয়াল রেনফল। লাস্ট কয়েক বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তুমি যদি 13 তারিখে উদাহরণটা দাও, একদিনে 200 মিলিলিটার বৃষ্টি হয়েছে, তো প্রচুর রেনফল হচ্ছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো সেটাও একটা হেভি রেনফলটাও একটা ওয়ান অফ দ্য মেইন রিজন। এবং শুধু এইটুকুনি নয়, যখন হেভি রেনফল হচ্ছে, হেভি রেনফলটা জল অ্যাড করছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কি সেটা হচ্ছে তিস্তা তার প্রবাহ পথে প্রচুর পরিমাণে ডেব্রিজ ক্যারি করে। প্রচুর পরিমাণে ডেব্রিজ মানে হচ্ছে যেগুলো গাছ মানে সেডিমেন্ট ক্যারি করছে। এবং সেটা যদি প্রচুর পরিমাণে ডেব্রিজ ক্যারি করে, তো রিভার বেড যেটা রয়েছে, মাটির যে তলদেশটা রয়েছে নদীর নিচে, সেই জায়গাটা ভর্তি হয়ে যাচ্ছে। তো জায়গাটা অলরেডি কমে যাচ্ছে, তো জলটাকে তো প্রবাহিত হতে হবে। যদি একটা সিম্পল ধরো একটা জায়গা, নর্মাল যা জায়গা ছিল সেখান থেকে একটা জল প্রবাহিত হতো, ঠিক ছিল। এবার জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, জলটা বেশি হয়ে যাচ্ছে, তো জিনিসটা তো আরো বেশি ফুলে ফেপে উঠবে না, আরো বেশি তার বিধ্বংসী রূপটা আসবে। এমনিতে এতগুলো রিজন, তার উপর এত বৃষ্টিপাত, এত বেশি পরিমাণে সেডিমেন্ট ক্যারি করছে তিস্তা, তার জন্য জলটা অনেক বেশি ফোর্সে, ছোট জায়গা দিয়ে অনেক বেশি ফোর্সে সেটাকে প্রবাহিত হতে হচ্ছে। এবং এই কারণে মেইন হচ্ছে এই কারণেই তিস্তা এতটা বিধ্বংসী হয়ে যাচ্ছে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। WBCS এর মহাপ্যাকের কথা একটু বলে রাখি, কারণ যে টপিকটা বললাম সেটা BCS এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে তোমরা 1350 ঘন্টার ক্লাস, টেস্ট সিরিজ, ইবুক, 14খানা বই পুরোটা পেয়ে যাবে। এবং এটা 12 মাস বা 18 মাসের জন্য হয়ে থাকে। এই চ্যানেলটাকে অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ এই ধরনের ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসবো, ডিসকাস করব। তোমাদের টপিকগুলো কেমন লাগছে অবশ্যই ভাবে জানাবে। তো এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টটা অবশ্যই করবে। যারা যারা ক্লাসটা দেখলে কমেন্টটাকে অবশ্যই করবে, করে জানাবে যে তোমাদের ক্লাস কেমন লাগলো এবং ডেফিনেটলি নেক্সট কিসের ওপর তোমরা এই ডিসকাশনটা চাইছো।
কোন টপিকের উপরে ডিসকাশনটা চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে এই উইকেরই আরো একটা নতুন সেশনে। ভালো থেকো সবাই।